প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি ঐক্যমত কমিশনের বড় একটি প্রস্তাব মেনে নিয়েছে। দেখুন, এই প্রস্তাবটা মেনে নেওয়ায় বাংলাদেশের মানুষের যে জেনজি এবং নতুন প্রজন্ম থেকে শুরু করে সবারই উৎসব করা উচিত ছিল, কিন্তু সেই উৎসব আমরা দেখতে পেলাম না। বিশেষ করে মিডিয়াতে কলাম লেখা উচিত ছিল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে বিএনপি মেনে নিয়েছে যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। এত বড় একটা স্যাক্রিফাইস! তারেক রহমানের কতই বা বয়স হয়েছে? এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। মোটামুটি এটা ধরে নেওয়া যায় যে 5 বছর উনি প্রধানমন্ত্রী থাকবেন। এরপরে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আসতে পারবে না। এবং তারপরেও দেখা যাচ্ছে বিএনপি আবারও যদি জোট টোট করে, খুব বেশি খারাপ না কাজ করে, আবারও বিএনপি নির্বাচনে জয়ী হয় এবং প্রধানমন্ত্রী 10 বছর। এরপরে কিন্তু আর উনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দেখুন, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ কিন্তু 90-96 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। আর বাংলাদেশের সর্বশেষ যে প্রধানমন্ত্রী, যে ভোট চোরের প্রধানমন্ত্রী, তার বয়স কত হয়েছিল তো জানেনি, তিনি চলে গেছে। আজকে বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ট্রাম্প কত বছর, 76 বছর বয়স, জো বাইডেন, পুতিন, অনেক সিনিয়র মানুষজন বছরে বছর, এরদোয়ান বছরের পর বছর শাসন করতেছেন। যদি তারা ভালো শাসন দেন, কেউ স্বৈর শাসন দেন, আবার কেউ জনগণের ভোটে নির্বাচিত হন। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ট্রান্সফর্ম পলিটিশিয়ান। তার যে রূপান্তর হয়েছে এই দীর্ঘ বিদেশ থাকায় এবং এই 10 মাসে, তার বিভিন্ন কথা শুনে, বক্তব্য শুনে এটা আমরা বুঝতে পারি। এবং তারেক রহমানের বক্তব্যের সাথে বাংলাদেশে যে রাজনৈতিক নেতারা আছে, বর্ষিয়ান রাজনৈতিক নেতা যারা দাবি করেন সিনিয়র রাজনীতি, তাদের বক্তব্যে কিন্তু কোনো মিল পাওয়া যায় না। তারেক রহমানের বক্তব্য অনেক স্মার্ট, অনেক গঠনমূলক। এবং উনি বারবার বলেছিলেন যে তার দলের নেতারাও যদি কেউ চুরি চামারি বাটপারি করে বা দখলদারি করে, তাদেরকে যেন ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এবং অনেক মানুষকে বহিষ্কার করেছেন। তারেক রহমান এই যে ক্ষমতার মোহ থেকে বের হয়ে এসে 10 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তার যেটা আশা বা ধারণা করি আমরা, 2 মেয়াদের উপরে প্রধানমন্ত্রীর যে এই প্রস্তাবটা, এইটা মেনে নিয়েছেন। যদি মনে হচ্ছিল যে বিএনপি এটা মানবে না, কারণ বিএনপি যখন মানুষ ক্ষমতার কাছে চলে যায়, ক্ষমতার গ্রান পায়, তখন কিন্তু এক ধরনের সংস্কার মানে, আবার যখন দূরে থাকে, বিরোধী দল থাকে, তখন সংস্কারটা অন্যরকম মেনে নেয়। দেখুন, এনসিপি কিন্তু বারবার বলে আসতেছিল তারা পরিবারতন্ত্রের বিলোপ চান। যে এই কাজটা যেটা হলো, যে একজন ব্যক্তি 10 বছরের উপর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা কিন্তু এক ধরনের পরিবারতন্ত্র বন্ধ করে দেওয়া বা পরিবারতন্ত্র নষ্ট করে দেওয়া বা পরিবারতন্ত্র বিলোপের একটা প্রয়াস, বা এটা রাষ্ট্রীয় সিস্টেম, যে একজনই বারবার বছরের পর বছর 1941 সাল বা 51 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন। উনি 20 বছর প্রধানমন্ত্রী থেকেছিলেন, আরও 20 বছর ক্ষমতায় থেকে যেতে চান। যে প্রকাণ্ড ছিল, মিডিয়াতে প্রচুর লেখা হতো। সো এইটা কিন্তু বিলোপ হয়ে গেল বিএনপির একটি সিদ্ধান্তের মাধ্যমে, যেটা আমাদের যারা মুক্তিকামী মানুষ ছিলেন তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, যে আমাদের দেশে একজন মানুষ বারবার বছরের পর বছর শাসন করে। দেখুন, আমাদের দেশে শেখ হাসিনা 50 বছরের ইতিহাসে উনি 20 বছর শাসন করে ফেলেছেন এবং 20 বছরে দেশটাকে কত পিছিয়ে নিয়ে গেছেন, দিল্লির একটা গোলাম রাষ্ট্র বানিয়ে ফেলেছেন, যেটা ফল তিনি ভোগ করেছেন। আর তারেক রহমান, তিনি এখনো কোনো পদে আসীন হন নাই। ভবিষ্যতে নির্বাচন হলে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তিনি প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই দায়িত্বভার গ্রহণ করবেন, কিন্তু তিনি 2 মেয়াদ বেছে নিয়েছেন। কারণ তার যা কারিশমা, নির্বাচনী প্রতিশ্রুতি এবং দেশকে উন্নয়নের জন্য এই 10 বছর এনাফ মনে করেছেন। যদিও এটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল, সেটা সুন্দরভাবে মেনে নিয়েছেন। এর ফলে যেটা হলো, বাংলাদেশে মৌলিক গণতন্ত্রের যাত্রার ক্ষেত্রে একটা ভালো সূচনা হলো। দেখুন, জিয়াউর রহমান বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং খালেদা জিয়া গণতন্ত্রের ভিত্তি মজবুত করার চেষ্টা করেছিলেন বা মজবুত করেছেন, সেইটার সর্বশেষ মডার্ন সংস্কার হচ্ছেন তারেক রহমান। তবে একটা বিষয়ে খুব আশ্চর্য হলাম, যে এরকম একটা সিদ্ধান্ত যদি শেখ হাসিনা নিতেন, তাহলে দিস্তার পর দিস্তার কলাম লেখা হতো, মানে প্রথম আলো কলাম কলাম লেখা হতো, ডেলি স্টার লেখা হতো, এসব যত পত্রিকা আছে, বিএনপি বা শেখ হাসিনা কত বড় কাজ করছেন, কিন্তু এইটা নিয়ে কারো উচ্চবাচ্য বা কলাম লেখা দেখলাম না। আমি খুব আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশের মিডিয়া, এখন যে মিডিয়া কিন্তু এখনো সেই যে কালো শাসন, সেই কালো মানুষগুলা, সেই খারাপ মানুষগুলা, সেই নির্বাচন গুম
আয়নাঘর, এসব নিয়ে কিচ্ছু বলছে না। এবং এসবকে তারা বৈধ মনে করে, কারণ তারা ওই রেজিমের সমর্থক। বিএনপি এবং তারেক রহমান সবাইকে আমি অনুরোধ করব যে মিডিয়াতে গত 15 বছর আমলে যত লোকজন সাংবাদিকতা এসেছে সবাই হচ্ছে দলীয় কর্মী হিসেবে বিভিন্ন পত্রিকা হাউসে, টেলিভিশনে জয়েন করেছে এবং তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এক একজন লোক, মোজাম্মেল বাবু, তারপরে এই যে শাকিল আহমেদ, ফারজানুর রূপা, এদের চরিত্র নিয়েছে যে কিভাবে টাকা বানানো যায়, প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করা যায়। সো আমি মনে করি, বিশ্বাস করি যে দেশটা ভালো চালাইতে হলে মিডিয়াতে একটা আমূল সংস্কার লাগবে এবং বিএনপি পন্থী মিডিয়া লাগবে। বিএনপির মালিকানাধীন যারা বিএনপি করেছে ছাত্রদল করেছে, তাদেরকে দিয়ে তাদের নেতৃত্বে মিডিয়া আনতে হবে। ফলে তারা একটা বয়ান তৈরি করতে হবে। এখন বিএনপি যে ভাষায় কথা বলবে, যাদের বয়ানে কথা বলে সেটা হচ্ছে বাম এবং আওয়ামী বয়ানে কথা বলে। এই বয়ান হলে দেশটা আবার পিছিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।